জীবনে বুঝতে পারছি মানে পরিবার ছাড়া দুনিয়াতে আপন কেউ হয় না। ওয়ালাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটা আপডেট পর্ব নাম্বার 737। আর যিনি অতিথি ছিলেন তিনি হচ্ছেন ফাতেমা, আমার সঙ্গে আছেন স্ক্রিনে। তো এখন আমি যেটা পাচ্ছি যে অতিথির বর্তমান ঠিকানা তুর্কি বন্দর 2 নম্বর ওয়ার্ড, গরু নদী, বরিশাল। আপনি বরিশাল থেকে আসছেন? আগে ছিলাম, এখন কোথায়? বর্তমানে মোহাম্মদপুর থাকি। ঢাকায় থাকেন? হ্যাঁ। আপনার সঙ্গে কেউ আসে নাই কেন আজকে? কেউ নাই? আমার তো তেমন কেউ নেই। বিয়ে শাদী করেন না আপনি? না। ও, কখনোই করেন নাই বিয়ে শাদী? না, আমার বিয়ে শাদী হয়নি। হয়নি? তো আপনি থাকেন কার কাছে তাহলে? বলতে গেলে কয়েকদিন আমুকের কাছে, কয়েকদিন তার কাছে, এরকম। কি করেন আপনি এখন? বর্তমানে এখন বেকারই আছে, মানে পার্লার কাজ শেখা হয়েছে, জব খুঁজতেছে। কিভাবে চলে তাহলে? চলতেছে আর কি, আমরা যেভাবে চালাচ্ছে। সমস্যা হয় না যে এরকম একটা মানুষ, আপনি যে কোনো কাজও তো করতে পারবেন না, মানুষের কাছে হাত পাততে গেলে বিভিন্ন রকমের সুযোগ নেই অনেক সময়। হ্যাঁ, কিন্তু এখন সেফটি আছে, আমার এক বান্ধবীর কাছে আছে আর কি। আপনার জন্য যারা আসছে তারা অলরেডি চলে আসছে আমাদের অফিসে। আমি তাদের সাথে কথাবার্তা বলে তারপর আমি আবার ভিতরে আসবো। বসুন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন, দাঁড়ান না। কেমন আছেন আপনারা? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? আমার নাম আমেনা। আমেনা। কি হন আপনি? তার বড় বোন। আপন বড় বোন। আচ্ছা, আপনার নাম? জাহানারা। আপনি কি হন? আমি ফাতেমার মেজো বোন। আপন মেজো বোন। জি। আচ্ছা, আপনার পরিচয়? মোহাম্মদ মাসুদ রানা। আপনার নাম হচ্ছে? মাসুদ রানা। মাসুদ রানা। আপনি কি হন? ভাই। আপন ভাই? জি, আপন ভাই। ওকে। বোন কি সবার বড়? আপনি কিভাবে হারাইছিল আপনাদের এই বোনটা? ছোট কালে আমার বাবা মারা গেছে। জি। পরে মারা যাওয়ার পরে তখন আমরা ছোট ছোট সবাই। জি। আমরা 6 ভাই বোন, তার মধ্যে আমি বড়। জি। পরে আমাদের সংসারে বড় ভাই নেই, সংসার চালানোর মানুষ নেই বাবা মারা যাওয়ার পরে। জি। জি। তারপরে সে একদিন বলতেছে, তোর তো অনেক কষ্ট হয়ে যায়, এতটি ভাই বোন পালা খুব কষ্ট হয়ে যায় না, আমি সব ছোট ছোট যাই তো আমি বুঝি, পরে হাতে মারে দিয়ে দে। তারপর পরে বললাম এখন কয়েক তোর তো কষ্ট হয়ে যাবে, না আমি দেব না বললে আমি অফিসে চলে গেছি আর আমার বোনের রাইখে গেছি। যাওয়ার পরে সে 5টা বাজে ছুটি হয়েছে, আম্মু তো বাড়ি। পরে ছুটি হয়েছে, হওয়ার পরে আইসে আমি ফাতেমারে খুঁজে পাইনি। পরে পাশের রুমের একজন আপা বলতেছে, আপু ফাতেমারে আপনারা নানি বলেন না, ওই মহিলা নিয়ে গেছে, বাবুর মা। হ্যাঁ। পরে ও আবার ওই যে কোনাবাড়ি ক্লিনিকে আয়া ছিল, গেছি দৌড় পাইরে, যাই দেখি আমাকে কি নানি ফাতেমা কো, আমি ফাতেমারে নিয়ে আসি না, তা বল যে আমি ফাতেমারে নিয়ে আসি না। পরে আমি কান্নাকাটি করতেছি, তখন তো মোবাইল ছিল না। মনে করেন যে আমার এখন আমরা যেটুকু বুঝি, তখন তো আমরা এতটুকু চালাক চতুর ছিলাম না, বুঝি না, বয়স অল্প। পরে সেই অনেক কান্নাকাটি করেছি, করার পরে কয় কি তোর বোন আছে, তা আমার বোন কোন জায়গায় আছে ঠিকানা দেন। পরে একটা টেলিফোন নাম্বার দিচ্ছে। আগে তো 7 টাকা 6 টাকা 7 টাকা করে মিনিট ছিল, টেলিফোনে কথা বলছি। কয়েকদিন আমার বোনের সাথে কথা বলছি, তা আমার বোন কোথায় আছে ঠিকানা দেন। কি ঠিকানা আমি দিতে পারবো না, তা আমারও হুমকি দিছে। তা আমি এতটুকু বুঝি নাই, আমার মামারা যথেষ্ট দেখিছে, কিন্তু আমার মামারা যত দেখিছে, আমার চাষারা যদি আমাকে দেখতো তাহলে আমাদের আজকে এই অবস্থা হয় না। আমার কথা না বলে সব তো ঠিক আছে, ইনফরমেশন রাইট? কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা জানি না। ওকে দেখলে চিনবেন? বড় বোনকে দেখলে চিনবো। বড় বোনকে দেখলে চিনবেন? হ্যাঁ। বড় বোনকে নিয়ে আসছিল আপনাদেরকে ঢাকাতে? না, বড় বোন তো গাজীপুর কোনাবাড়িতে জব করতো। এটাই বলেছে যে কয়েক মাস পর মা আমাকে গাজীপুর কোনাবাড়ি নিয়ে এসে আমার বড় বোনের বাসায় দিয়ে মা নাটোরে চলে যায়। কিছুদিন পর আমার বড় বোন ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়। ওনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে যে দেখাতো। সে বাসায় কয়েক মাস থাকার পর আমাকে নোয়াখালীতে পাঠিয়ে দেয়। সেখানে আমি 4-5 বছর কাজ করি, একের পর এক বিভিন্ন জায়গায় কাজ করে বড় হই। বড় হওয়ার পর এক আপুর সাথে পরিচয় হলে ওনার বাসায় যাই, এরপর ওনার বাসাতেই থাকি। সেখান থেকে আর পরিবারে ফেরা হয়নি। দেখা যাক কারা আসছে আপনার জন্য। দুজনকে পাঠাও। আপনার জন্য পরিবার ফিরে পাওয়াটা খুব জরুরি দরকার ছিল। যে জীবনে বুঝতে পারছি মানে পরিবার ছাড়া দুনিয়াতে আপন কেউ হয় না। আসেন আসেন, ওই যে
কান্দো না না, আমি কত অফিসে তোমার খুঁজছি। কান্দো না, আল্লাহ মিলাই দিছে। কত খুঁজছি পাইনি, কত কান্দো না। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ চিনছেন আপনি ওনাদেরকে? চিনছেন ওনাকে? হ্যাঁ, বড় বোন। তোমার কলিজা টুরকা। মা কই? মা নেই। আর তোমার ছোট ভাই সৈদি ওয়াজ করতে যায় কাবার কাছে সুমা খায় বলছে যে আল্লাহ তুমি আমার বোনের তুমি আমাদের বুকে ফিরাই দাও। কান্দো না, যে বড় ভাই আছে আল্লাহ মানুষে তো মানুষ করেছি। আপনার অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার হায়ের দিক। আমিন আমিন। মাহবুরের সাথে কথা কবা তোমার লাগে কাঁদতে কাঁদতে শেষ। আমার ছোট ভাই সৌদি থাকে, আচ্ছা, সে ভাই হজ করতে যায় ওই কাবাই সুমা খাই ওরে চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার বোনের আমাদের বুকে ফিরাই দাও। আল্লাহ কবুল করছে কবুল হয়তো। করেছে। বাবার নাম বলতে পারে না কেন? বাবা ছোট ছোট না, ও, তো মনে ছিল গ্রামের নাম তো মনে নেই। গ্রামের নাম বলছে কান্দাবাড়ি। গ্রাম কি কান্দাবাড়ি? এখানে একটু ওর মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, কান্দি ভিটা একটা জায়গা আছে আর ইসলামারি আছে, এখানে কান্দি টানছে আর এখানে বাড়ি টানছে, এই দুইটাকে আচ্ছা। মিলে মানে কান্দি ভিটা বানায় ফেলাইছে। আমি না, আপনি না? জি আমার সঠিক এত কিছু মনে ছিল না। মাসুদ আপনি? জি, তারপর জাহানার নামে কোনো বোন আছে আপনার হ্যাঁ, আছে। বাইরে? হ্যাঁ খাদিজা আছে। আসে নাই? শ্বশুরবাড়ি। মাহবুব? মাহবুব সৌদি। বিদেশ মাহবুব সৌদিতে। এখানে বলছেন নানুর বাড়ির পাশে আর্মির ক্যাম্প ছিল, এটা কি? পুলিশ ক্যাম্প পুলিশ- তো বোঝে পুলিশ না। ক্যাম্পে আর্মি ক্যাম্প বানাইছে। হ্যাঁ, আর আমারও ওদিকে ওই যে পুলিশটা মাঝে মাঝে আপনার নগর দিকে আসতো, কত বা ওই যে অফিসে আপনার করে। ধরেন একটা ক্যান্টনমেন্ট আছে ওদিকে যাইতো, নিয়ে ওই রোডে যাও। যাওয়া হইতো, ওই রোডে। দেয় আমার নাই, ঠিকানা দেয় নাই, পায়ে পর্যন্ত ধরিছি বাবুর মার, ঠিকানা দেয় নাই। বাবুর মা বিক্রি করে দিছিল আমারে। কান্দো না, কান্দো না তুমি। তুমি ছোট ভাইয়ের সাথে কথা বলো, তোমার জন্য কাঁদতে কাঁদতে শেষ। কবিরাজ দেখলাম অনেক জায়গায়, খোঁজ নিলাম, পাই নাই। তে আমার এই বোনটা ছিল সবচেয়ে ভাই বোনদের ভিতরে 6 ভাই বোনদের সবচেয়ে সর্বসোজা ছিল। তো একটা সময় আশা ছেড়ে দিছে, এত ছোট মেয়ে কোথায় পাবো এত বড় ঢাকা শহরে। তো এক পর্যায়ে আমি কাকরাল ছিলাম, কাকরাল থেকে ওরা আমার পায়ের মধ্যে গরম পানি মেরে দিছিল এখানে। তারপর ওই তোমার এখানে কাটা দাগটা আছে না? আছে, পায়ের কাটা দাগ, হ্যাঁ এই যে এখানে। এখানে স্যার পায়ের কাটা দাগ আছে। ছোটবেলা আম কাটতে আম যায় কাটতে যায়, কাটতে কাটতে ফেলাইছিল বটির সাথে। ও, পরে আমার বড় আব্বুরে ডাকি আইনে পরে ডাক্তার দিয়ে সেলাই দেওয়া হয়েছিল। মানে তখন সবাই ছোট ছোট, জি। একটু বোঝার মধ্যে আমি বুঝি। ওর তো বিয়ের সাথে কিছুই হয় নাই, আপনারা দেখছেন হয়তো বা ভিডিওর মধ্যে। হ্যাঁ। এখন আপনাদের অভিভাবক বলতে গেলে আপনারা ভাই বোনরা নিজেরাই, ঠিক আছে? বাবা মা তো কেউ বেঁচে নাই, আমার মামার মামার আছে, আছে। মামারা আছে, সবাই মিলে 3 মামা 4 মামা। হ্যাঁ হ্যাঁ, চার মামা, মামাই আছে। চার মামা নানি আছে। নানি নানি আছে, নানি বাইসা আছে, আল্লাহ আছে। মানে কানতে কানতে নানি শেষ, একবার শেষ প্রান্তে নানি। নানির আর আশা নেই। আমার নানি বেঁচে আছেন কিন্তু আমার আম্মু নেই। আমাদের এমনই কপাল, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমাদের ভাগ্যের সাথে আমরা জীবনে যুদ্ধ করে আমরা এই পর্যায়ে আসছি। প্রত্যেকটা ভাই বোনের লাইফে কষ্ট, যদি এগুলো লেখা হয় সর্বনিম্ন 100 পেজ হবে। কত বলছে যে আমার একটু দিয়ে আসেন, দেয় নাই। পুরো জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র, কে কিভাবে পরীক্ষায় পড়বেন আমি সেটাই আশা হচ্ছে কথা। ছেড়ে দিয়েছিলাম, আমি অনেক বছর অপেক্ষা করতেছিলাম। আমরা তো আশা ছাড়াইছিলাম, কিন্তু শেষ ভরসা আপন ঠিকানা কিবরিয়া ছাড়া যে এই আপন ঠিকানা, এটা আমার মানে শেষ ভরসা এটা ছিল। ওনার প্রোগ্রাম আজকে 3-4 বছর হচ্ছে দেখতেছি, কিন্তু যাদের কাছে ছিলাম ওনাদেরকে অনেকবার বলছি, ওনারা কেউ মানে সময় হয় না ওদের। আর নোয়াখালীতে যখন আমার ওরা পাঠায় দেয় তখন আমার মানসিকভাবে Torture অনেক করছে। টর্চার করতাম, আমি খুব ভয় পাইতাম। ঢাকায় আবার নিয়ে আসার পর এরকম আমাকে অনেক অত্যাচার করতো। এই বাবুর মা বেঁচে আছে? না, না মারা গেছে। মারা গেছে। সে এমনই কপাল দেখেন, যখন ও মারা যাবে তার 2 দিন আগে এসে আমার এখান থেকে ভাত খাইয়ে গেছে। খাইয়ে পরে দাবি কয় কি আমি না আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমারে মাফ করে দিস। তার কিছুদিন পরে শুনি কি যে বাবুর মা মারা গেছে।
তারপরে বলেছি যে নানি ফাতেমা কোন জায়গায় আছে একটু আমাদের ঠিকানা দেন, আমার শ্বশুর বাড়ি আবার জয়সুর মাগুরা, ওইখান থেকে খুলনা তো কাছে, খুলনা বললে আমি খুলনাতেও গেছিলাম একবার, মানে এই কয়েকদিন আগে ঘোরার জন্যই গেছিলাম খুলনা। আমার ফার্স্টে কাকরাইল পাঠাইছে, এরপরে তোমাদের সাথে আবার দেখা করতে গেলাম না, তখন তো আমার অনেক ভয় দেখাইছে ওইখান থেকে। তারপরে আমার একটা বাচ্চা হয় 2 মাস বয়স, তখন গেছে যাই ওরে কান্না, আমি তো মা তখন আমার আম্মু দেশের বাড়িতে, পরে ওরে রাখার জন্য খুবই করেছি, আপু তুই যাস নে, বোন তুই যাস নে, মানা তুই যাস নে। তারপর ও কান্নাকাটি করে চলেছেন, ও তো কান্নাকাটি চলে গেছে, আমার তো আর ভাত টাত খাওয়া বন্ধ হয়ে গেছে, যে আমার বোন হাতে পেয়ে আমি ধরতে পারলাম না, তখন আমার বাচ্চা করলে ওরে রাখিও আমি যাইতে পারতেছি না। তারপর অনেকখানি দূরে দৌড়াই গেছি ওরে ধরার জন্য, আমি পারিনি ধরতে। তারা সাথে সাথে আবার ঢাকায় নিয়ে আসছে, তার কয়েকদিন পরে পরে আমার গায়ের মধ্যে গরম পানি ঢালে দেয় শীতের ভিতরে। আল্লাহ তাদেরও বিচার, এই বিচার হবে না এগুলা। স্যার এখানে আমার একটা প্রশ্ন কথা, কি বেবি না? হ্যাঁ বেবি, বেবির মা না বেবি, ওনার মেয়ের নাম স্মৃতি। আচ্ছা, বেবির কাছে আমার একটা প্রশ্ন, যদিও সে আমার সামনে নেই, কারণ আমার বোনটাতে আপনি তো পুরা ওই তো সে নিজে জানেই, আমাকে ও ভিতরে পুরা বাইরে পুরা, ওর কি দরকার ছিল আবার পুরার জন্য স্যার? ওনাকে এটা আমার ওনার কাছে আমার একটা কোশ্চেন, এটা কার সাথে খেলতে দিত না, সরকারের কাছে প্রশ্ন। ওই তো উনি তো ওকে পড়ার জন্য নিয়ে গেছে, ওর তো মৌলিক অধিকার ছিল পড়ালেখা খেলাধুলা, কেন ওন থেকে ওকে বিচ্ছিন্ন রাখছিল স্যার? আর কেন এত কষ্ট, এত শাস্তি দিছে? তারপর এখান থেকে অনেক কষ্ট করে আমি পালায় চলে আসছি, পালায় এসে আল্লাহর কি হুকুম, ওই যে শান্তিনগর মসজিদ গুলিতে ঢোকার পরে চাউল আমার একটা ভালো পরিবারে এনে দেয়, কিন্তু ওরা অনেক ভালো, কিন্তু মানে সারাদিন কাজ করার পরে একটু কথা শোনা লাগে। আর আমার ওইখান থেকে এই যে জেলখানার মতন জায়গা থেকে আমি বের হয়ে আসছি শুধু আমার পরিবার খোঁজার জন্য। তখন এই যে ভালো ওনাদের কাছে এসেও বললাম যে আপনাদের লোকজন আছে নাটোরের, আমি যে জায়গাগুলোর কথা বলছে ওরা সবই চিনে, কিন্তু তাদের সময় হয় না, তাদের সময় হয় না। তখন আমি যেহেতু চিন্তা করছি আমি বাঁচবো কার জন্য, হয়তো আমার পরিবার আমি খুঁজবো, নাহলে এখান থেকে আমি বের হয়ে যাবো, তো আমি রাগ করে এখান থেকে চলে আসছি। চলেন ফাতেমা, তাহলে এটাই আপনার পরিবার, রাইট? আলহামদুলিল্লাহ আপনি আপনার পরিবার ফিরে পাইছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে এটা আসলে অনুভব করার বিষয়। হ্যাঁ, ভাই বোনের জন্য অপেক্ষায় ছিল, বোন ভাইয়ের জন্য অপেক্ষায় ছিল, মা চলে গেছে, বাবা তো অনেক ছোটোবেলাতেই মারা গেছে। অতি কষ্টে বড় হওয়া এই সন্তানেরা শেষ পর্যন্ত সবাই মিলে এক হতে পারলো। আমার মনে হয় সৌদি আরবে যে ভাইটা আছে তিনিও হয়তো জানবেন খুব শীঘ্রই, তাকে হয়তো ফোন করে ওনারা বলবেন, বা রাতের মধ্যে হয়তো বা জেনে যাবে, ভিডিও প্রচারের আগেই উনি হয়তো বা জেনে যাবে। তার জন্য একটা অনেক বড় সুসংবাদ। সবশেষে একটা কথাই বলতে চাই, এই মিলন, এই যে ভালোবাসার বন্ধন, এটা আমৃত্যু অটুট থাকুক। যত রকমের সমস্যা আসুক না কেন, ভাই বোনদের এই ভালোবাসার জায়গাটা যেন সবসময় অটুট থাকে, এই দোয়া করে আমরা পরের পার্টে যেতে চাই। সো এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, বেরোবো আমরা। পার্সন নিয়ে আসুন। হ্যাঁ, বানান না কত কেন, আল্লাহ অনেক ভাগ্য ভালো রাখছে। আল্লাহ রহমত করছে। আপনার সবারই বিয়ে শাদী হয়ে গেছে না? আপনি বিয়ে করছেন, শুধু আপনার বোনটাই বাকি এখন? ও জি, ইনশাআল্লাহ বিয়ের দাওয়াত দিয়ে না আমাদেরকে, ঠিক আছে? আমরা সবাই মিলে চলে যাবো আর কি। দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। আপনাদের নাটোরের কাঁচা গোল্লা খেতে যাবো। এটা কিসের ছবি? এই ছবিতে হচ্ছিল? ও এই স্টোরি আছে, এটা আমি বলেন, এই ছবিটা একটু দেখি। হ্যাঁ বলেন, কি স্টোরি? এই হিস্টোরি আছে, এই যে আম্মু, ভাইয়া এদিকে আসো, আম্মু কি চিনো কিনা? এটা হচ্ছে আমার আম্মু, এই যে আমি এটা ছোট ভাই যেটা সৌদিতে এখন আছে। আচ্ছা, মা বলতে থাকে, হ্যাঁ এটা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ সব আছে ভাইয়া, মনি মর্জি সবাই আছে, মানে এখানে হামিদাকে ওর রিপ্লেস এখানে আর করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও রিপ্লেসে বসে গেছে। হ্যাঁ, জি। ঠিক আছে, মিষ্টি মুখ করেন সবাই, আমি শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ।